মুর্শিদাবাদ দিয়ে বাংলা উত্তাল হচ্ছে না। মুর্শিদাবাদে নাকি সবাই ঘর ছাড়া হয়েছেন, গৃহস্থ হিন্দুরা বাড়ি ছেড়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছে স্কুলে, আশ্রয়স্থলে। হিন্দু বাঙালিরা আজ নিজের রাজ্যে, নিজের জেলায় রিফিউজি হয়ে আশ্রয়স্থলে রয়েছেন। এটা তো হচ্ছে স্যার, এটা তো আপনারা জানেন। এবার একটা নতুন ঘটনা বলি আপনাদের। এই বাংলার ইতিহাসে, এই বাংলার সংস্কৃতিতে চড়ক মেলা, চড়ক উৎসব, গাজন মেলা, গাজন উৎসব ইত্যাদি জানেন তো অনেক অনেক দিন ধরে চলে আসছে। বহু দিনের সংস্কৃতি, বহু দিনের এই পরম্পরা। গাজন উৎসবের সময় চড়কব্রতী সন্ন্যাসী বলা হয়। সেই চড়কব্রতী সন্ন্যাসীরা শিলিগুড়িতে তারা নিজেদের উৎসব পালন করছিলেন। তারা রাত্রিবেলা উৎসবের পর একটি জলাশয়ের ধারে বসেছিলেন। তারপর হঠাৎ করে নেমে এলো আক্রমণ। এই দুজন গাজন সন্ন্যাসী, যাদের বলা হয় চড়কব্রতী সন্ন্যাসী, তারা সারাদিনে নিজেদের ধর্মীয় উৎসব, নিজেদের ধর্মীয় রীতিনীতি পালন করার পর যখন নদীর ধারে বসেছিলেন, তাদের ওপর আক্রমণ নেমে এলো। তাদের ওপর লাঠির বাড়ি, পাথর, ইট মারা হলো। একদিকে মুর্শিদাবাদের গৃহস্থ হিন্দুরা ঘর ছাড়া, আর অন্যদিকে শিলিগুড়িতে হিন্দু গাজন সন্ন্যাসীরা আক্রমণের মুখে। প্রশ্ন উঠছে, এই রাজ্য, আমরা প্রশ্ন করছি, আমি প্রশ্ন করছি কিশলয়, এই রাজ্য হিন্দুদের নয়? এই রাজ্যে হিন্দু গৃহস্থ থেকে সন্ন্যাসী কিংবা ব্রহ্মচারী কিংবা অন্য কোনো আশ্রমের মানুষ কি সুরক্ষিত থাকতে পারবেন না? সেই অধিকার কি কেড়ে নেওয়া হয়েছে? আমি প্রশ্ন করছি, গাজন উৎসবে থাকা সন্ন্যাসী হোক কিংবা এর আগে হিরণময় প্রভু, হিরণময় মহারাজ, তার উপর বর্বরচিত আক্রমণ করছে যে বর্বর বিদেশি বহিরাগত দুষ্কৃতীরা, তাদের হাতে কি এই রাজ্যকে ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? শুনবো এই গাজন সন্ন্যাসীদের ওপর হামলা হলো কিভাবে, কি হয়েছিল মুর্শিদাবাদের ঘটনার সাথে সাথে এই ঘটনাটাও জানুন আপনারা, শুনুন আপনারা, বলুন আপনারা, দর্শক বৃন্দ আপনারা শুনুন কি হয়েছিল সেই দিন। শুনবো। ওরা প্রথমে বোতল ছুলে ঢিল মারছিল, তো আমরা বললাম যে ভাই কেন করছি যে, তো আমি বলার পরও তারপর আবার দ্বিতীয়বার বোতল ছুলে ঢিল মারি। বোতল ছুলে ঢিল মারার পর তো ওর সাথে আমার সাথে টকাটকি লেগে গিয়েছিলো। তো আমি হয়তো দুটা কথা বলে ছেড়ে দিই। তারপরে কিছুক্ষণের জন্য চুপচাপ ছিল। তারপরে বাড়ির থেকে ও 5 মিনিট পর বাটা নিয়ে এসে ওরা সবাইকে আঘাত করা শুরু করলো। কতজন ছিল? ওরা এই 7 থেকে 8 জন হবে। চেনো কাউকে? হ্যাঁ চিনি। কী নাম? এমডি আমির খান। তোমাদের উপরে রাগটা কেন? রাগটা এটা তো বলতে পারছি না, আমার তো মনে হচ্ছে যে আমরা চড়ক পূজাতে নেমেছি, তার জন্য হয়তো এরকম হতে পারে। নাম জানো কারো? নাম একজনের নাম ভালো করে জানি, এমডি আমির। মারার সময় কিছু বললো? মারার সময় কিছু শুনতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে মার খাচ্ছিলাম খালি। কতজন ছিল তোমরা? আমরা যখন মার খাচ্ছি তখন দুজনই ছিল, আমাদের 3 জন সব ভয়ে চলে গেছে। গুরুতরভাবে মারছিল। কতজন মিলে মারলো? ওরা 8-10 জনের উপরে হবে, বেশি ছাড়া কম। অস্ত্র ছিল কোনো? হ্যাঁ, বাটাম ছিল, ওদের একটা বাস বাটাম। তো 2টা ছেলে গঙ্গা নিমন্ত্রণ করে যাচ্ছিল, ওদের পরে খুব অ্যাটাক করে। ওটা পরশুদিনকে হয়েছিল। তারপরে আজকে যখন আমাদের সে হয়েছিল, মানে হাজরা হচ্ছিল, তখন ওরা পূজা টুজার শেষের মধ্যে তখন ওরা গিয়ে বলছে কয়েকটা ছেলে যে পূজা হতে দিবে না, পূজা হতে দিবে না, এরকম করে মানে এসে বলছে, কথা বলছে, দুষ্কৃতী বলছে যে পূজা হতে দিবে না। আমাদের বাড়িতে দেখেন কি অবস্থা, ভাঙ্গাচোরা বাড়ি। ওরা ঢিল ছুড়াছুড়ি, এমন ভাবে ঢিল ছুড়াছুড়ি করছিল, মানে আমরা বাড়িতে থাকা দুষ্কর হয়ে যাচ্ছিল। জানেন, আমাদের 2টো বাচ্চা আছে বাড়িতে, আমরা মানে ভয়ে আতঙ্ক হয়েছিলাম যে এখন যদি আপনারা যদি প্রশাসন যদি আমাদেরকে হেল্প না করে, তাহলে ওইরকম যদি ঢিল ছোড়াছুড়ি হয়, তাহলে তো আমরা মনে করেন কি অবস্থা হবে আমরা সেটা জানি না। আজকে যখন হচ্ছে হাজরা শেষ হওয়ার মুহূর্তে ওরা গিয়ে আমাদের সব ছেলে পেলেকে মারছে প্রচন্ড। আমরা অনেক আতঙ্কে রয়েছি, কারণ সবসময় এদিক থেকে ঢিল আসছে, আতঙ্কে রয়েছে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।